দর্শক, স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। জলবায়ু পরিবর্তনের সাথে যুদ্ধ খাদ্য নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে বাংলাদেশের মতো দেশগুলোকে। এক্ষেত্রে খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা FAO। ইতালির রোমে শুরু হওয়া বিশ্ব খাদ্য সম্মেলনে অংশ নিয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, যুদ্ধের কারণে সার ও কৃষি যন্ত্রাংশের দাম বেড়েছে, এতে সমস্যায় পড়েছে খাদ্য নিরাপত্তা। ইতালির রোম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। নানা বর্ণ দেশ ও জাতির মহামিলন ইটালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর কার্যালয়ে বাদ্য বাজিয়ে উদযাপন করা হয় বিশ্ব খাদ্য দিবসে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য পানি জীবন, পানি খাদ্য। ইটালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা উদ্বোধন করেন খাদ্য দিবসের কর্মসূচি। সেখানে উঠে আসে খাদ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় নানা সংকট ও করণীয়। গুরুত্ব দেওয়া হয় কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার, পানি ব্যবস্থাপনা ও কৃষিপণ্যের বাজারজাত করার উপর। এসব ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ আরও বাড়লে চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। কৃষকরা এখনো যেই গতানুগতিক উপায়ে আমাদের কাজ করে যাচ্ছে, তো সেই জায়গা থেকে যদি আমরা পরিবর্তন আনতে পারি তাহলে হয়তো আমরা খুব দ্রুতই খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতে পারবো। For me, it's a problem of distribution. If we can distribute the food where there is a lot of food to where there is scarcity, then we are able to curb that. We've spoken a lot about youth involvement in both policy and in technology, and also the role of technology in food systems and in agriculture. ওয়ার্ল্ড ফুড ফোরামের কর্মসূচিতে 31টি দেশ অংশগ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সম্মেলনে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে যোগ দিয়েছেন বাংলাদেশের 4 সদস্যের প্রতিনিধি দল। মন্ত্রী বলেন, কৃষির জন্য জরুরি পানি, কিন্তু ব্যবস্থাপনার কারণে এক্ষেত্রে সংকট আছে দেশে। বাংলাদেশ তো ভাগ্যবান যে আমাদের অ্যাকুইফায়ার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এটা খুবই রিচ। পানির ম্যানেজমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পানির অনেক অপচয় হয়। আমাদের যে ইরিগেটেড এগ্রিকালচার, যে সেচ দিয়ে যে কৃষি করি, সেখানে যে পানির দরকার তার চেয়ে অনেক কম পানিতে আমরা করতে পারব। সারা পৃথিবীতে 75 কোটিরও বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছে। প্রতি বছর অপচয় হচ্ছে 22 কোটি 20 লাখ টন খাবার। রাশিয়া ইউক্রেন ও ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এক্ষেত্রে বাংলাদেশের মতো দেশগুলোর চ্যালেঞ্জ আরও বাড়িয়েছে বলে মনে করেন কৃষিমন্ত্রী। ইউক্রেন যুদ্ধের প্রভাব তো বিরাট। একটা হলো রাশিয়া থেকে আমরা ফার্টিলাইজার কিনি, ফার্টিলাইজারের দাম বেশি। এই যুদ্ধের কারণে আমাদের আজকে ফরেন এক্সচেঞ্জের যে ডিপ্রেশন কমে গেছে, এটা একটা অন্যতম কারণ। খাদ্য ঘাটতি মোকাবিলা করে পৃথিবীতে মানুষের জীবন আরও বাসযোগ্য করতে জ্বালানি ও পানি সরবরাহ নিশ্চিত করার তাগিদ ছিল সম্মেলনে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দাবি করা হলেও খাদ্য সংকট মোকাবিলায় নানা চ্যালেঞ্জ আছে বাংলাদেশে। সেক্ষেত্রে কৃষির যান্ত্রিকীকরণ, জলবায়ু সহিষ্ণু স্মার্ট কৃষি, খাদ্য প্রক্রিয়া ও বাজারজাতকরণ এবং বিনিয়োগের উপর এই সম্মেলনে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, রোম, ইটালি। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অভিন্ন অবস্থানে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ঢাকা সফররত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সাথে বৈঠক করে নতুন করে রাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে আলাপ না হলেও যুক্তরাষ্ট্র তা চায় বলে জানিয়েছেন তিনি। নিজেদের টাকায় বিদেশি পর্যবেক্ষক চায় না বাংলাদেশ, তবে যুক্তরাষ্ট্র পাঠালে তাদের লজিস্টিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন সচিব। বলেছেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারে আবারও অনুরোধ করেছে বাংলাদেশ। চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আফরিন আক্তার সোমবার দুপুরে ঢাকা পৌঁছেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টা দুয়েক দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথেও। সে সময় আবারও আসে নির্বাচন প্রসঙ্গ। তারা যেটা চাচ্ছে যে আগামী নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হোক এবং সেটা যাতে ভায়োলেন্স মুক্ত হয়, এই ব্যাপারে তাদের যেই পজিশন আছে সেটাই পুনর্ব্যক্ত করেছে।
দেশটির প্রাক নির্বাচন প্রতিনিধি দলের অবস্থানের সাথে যুক্তরাষ্ট্রের সরকারও একমত বলে জানান আফরিন আক্তার। সোমবারের বৈঠকে তবে কি আবারও উঠেছিল দলগুলোর সংলাপ ইস্যু? ডায়ালগ হবে কি হবে না, এটা আসলে রাজনৈতিক একটা ব্যাপার, এটা নিয়ে উনি আমাকে কোনো প্রশ্ন করেন। এনডিআই এবং আইআরআই যে রিকমেন্ডেশনগুলো সেগুলোকে ওনারা সেগুলোর সাথে ওনাদের অ্যালাইনমেন্ট আছে, বাট ওইগুলোর ব্যাপারে আমরা কি করছি বা কি করতে হবে এই ব্যাপারে কোনো প্রশ্ন। বৈঠকের পর অবশ্য গণমাধ্যমে কথা বলেননি মার্কিন এই কূটনীতিক। বন্ধু হিসেবে যে কোনো পরামর্শ যুক্তরাষ্ট্র দিতে পারে জানিয়ে এ নিয়ে জনসম্মুখে বিবৃতি যে সরকারের পছন্দ নয় তা আবারও স্মরণ করিয়ে দিলেন পররাষ্ট্র সচিব। পাবলিক ডোমেইনে তারা যদি এমন কিছু বলে বা এমন কিছু করে which tantamounts to interference in domestic affairs বা ইন্টারনাল অ্যাফেয়ার্স, সেটাতে আমাদের আপত্তি আমরা দিয়েছি। কিন্তু বন্ধু রাষ্ট্র হিসাবে বা আমাদের পার্টনার কান্ট্রি হিসেবে তাদের সাথে আমাদের আলোচনা তো হতেই পারে, বা তাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমরা আমাদের সাধ্যমতো আমরা উত্তর দেওয়ার সবসময় চেষ্টা করি, বা কোনো ক্ল্যারিফিকেশন যদি তারা সিক করে সেটা আমরা করি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা নির্বাচন পর্যবেক্ষণে আসলে প্রয়োজনীয় সহায়তার কথাও বলেছে সরকার। লজিস্টিক হেল্প যেটা লাগে সেটা আগেও করা হয়েছে বিভিন্ন সময়, সেটা অন্য ব্যাপার, বাট পয়সা দিয়ে নিয়ে আসতে হবে আমাদের নির্বাচন দেখাইতে, আমার মনে হয় না আমরা এখন সেই পর্যায়ে আছি। র্যাবের উপর নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নিতেও ওয়াশিংটনকে আবারও আহ্বান জানিয়েছে ঢাকা। যদি কেস বাই কেস বেসিসে এগুলো তুলে নেওয়া হয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি এবং 21শে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরীর স্মরণে নাগরিক শোক সভার আয়োজন করে কানাডার মন্ট্রিয়ালের প্রবাসী বাংলাদেশিরা। তার স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়, ফুল দিয়ে জ্ঞাপন করা হয় শ্রদ্ধা। তার কর্মজীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। আসাদ চৌধুরী অসাম্প্রদায়িকতার উজ্জ্বল উদাহরণ বলে উল্লেখ করেন তারা। মন্ট্রিয়ালের ক্যাফে রয়্যাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই নাগরিক শোক সভায় প্রধান অতিথি ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমান। জিয়াউল হক জিয়ার তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদের সভাপতিত্বে শোকসভায় মন্ট্রিয়াল, অটোয়া ও টরন্টো প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশে অংশ নেয়। বিমানবন্দরে সিঙ্গাপুর ফেরত যাত্রীদের স্বর্ণ চুরির ঘটনায় দায় নিচ্ছে না কেউ। বিমানের নির্বাহী পরিচালক জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজে স্বর্ণ চুরির প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে যোগাযোগ করা হচ্ছে সিঙ্গাপুরে। ভুক্তভোগীরা থানায় গিয়েও কোনো প্রতিকার পাননি। এই যখন অবস্থা, তখন সোমবার সকালেও মালামাল চুরির অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ফেরত দুই যাত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাগলপাড়ায় অবস্থা প্রবাসী বাংলাদেশের। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা এই যাত্রীর অভিযোগ, তার হাত থেকে স্বর্ণালংকার রেখে দিয়েছে কর্মীরা। ভাই, স্বর্ণগুলো আপনি হাতে নিয়ে আসেন না কেন? আমার হাতে এয়ারপোর্টের সামনের থেকে আমার কত এই ব্যাগ নিতে পারবি না, তুই এটা আমাকে দিয়া যা। এর যা আমার বিমানের মুখ থেকে আমার থেকে রাইখা দিয়েছেন একটা টাই না। আমি যখন আমার ব্যাগেজ রিসিভ করি তখন আমার ব্যাগের থেকে আমার প্রায় 70 গ্রাম স্বর্ণ হারিয়ে যায়। আমি এটা এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে বিচার জানাই, ম্যাজিস্ট্রেটের কাছে বিচার জানাই, ওইখানে যে এয়ারপোর্ট পুলিশ অফিসার, এসপি, তারা এই রিপোর্টগুলো নেয়। তারা বলছে আমাদের আপডেট জানাবে, কিন্তু তারা কোনো প্রকার আপডেট আমাকে জানায় না। আমারটা দেখি, আবার চেক করে দেখি আমারটা আছে কিনা। তখন আমারটা দেখি থালা খোলা, থালা ছিল কিন্তু থালা খোলা। তালাটার মধ্যে একটা বোঝা যায় যে তালাটা বাড়ি দিয়ে ভাঙছে। ফুটেজটি এরই মধ্যে ভাইরাল। কি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানতে গিয়ে সকালে দেখা গেল যুক্তরাষ্ট্র ফেরত দুই সহোদর অভিযোগ করছেন মালামাল চুরির। সাবিদ ও সাদমান 15 দিন পর যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে ঢাকায় ফিরেন এমিরেটস এয়ারলাইন্সের 582 নাম্বার ফ্লাইটে। আমাদের অনেক প্রোডাক্টস হারিয়ে গেছে, তারা নিয়ে নিছে। অবভিয়াসলি এটা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নিছে, আমেরিকান এয়ারপোর্ট থেকে তো এগুলো করতে পারবে না, স্বাভাবিক। যে দুইটা লাগেজ পরে আসছে, সেই দুইটা লাগেজের তালা ভাঙা। আমার দুঃখটা এই জায়গায় যে এখানে আমি এমিরেটসে এখন কমপ্লেন নিচ্ছে না, তো বাধ্য আমরা চলে যাচ্ছি, কিছু করার নাই। বিমানবন্দরে যাত্রী হয়রানি ও মালামাল খোয়া যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এসব ভোগান্তি কমাতে বছরের পর বছর আবেদন করে আসছে যাত্রীরা। আমরা এত কষ্ট করে ওখান থেকে টাকা রোজগার করি, ফ্যামিলির জন্য কিছু জিনিস নেই, এখানে আসলে এগুলো এরা রাইখা দেয়, হয়রানি করে এই আর কি। কাতার এয়ারপোর্ট, আপনার দুবাই এয়ারপোর্ট, ওমান এয়ারপোর্ট ঘুরে হয়েছে আমার। ওদের এয়ারপোর্টের দিকে চাইলে কত সুন্দর সার্ভিস, আর এইখানে আসলে মানে রোববার রাতে স্বর্ণ চুরির অভিযোগ নিয়ে মামলা করতে বিমানবন্দর থানায় গিয়েছিলেন ভুক্তভোগীরা, কিন্তু দুপুর পর্যন্ত কোনো মামলা নথিভুক্ত হয়নি। মানে আমি একদম অসহায়, আমি এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এগুলার ক্ষতিপূরণ চাই।
যারা আসছিল ওনারা বলছে যে আমরা এই ব্যাপার কমপ্লিট করছি, আপনারা অবশ্যই দেখেন, যদি এরপরেও কিছু না হয় আমাদের সাথে কথা বলেন, আমরা এয়ারলাইন্সের সাথে কথা বলবো। এসএমএসে বিমানের নির্বাহী পরিচালক জানান, সিসিটিভির ক্যামেরায় স্বর্ণ চুরির প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে যোগাযোগ করা হচ্ছে সিঙ্গাপুরে। বিমানবন্দর থেকে যাত্রীদের মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার ঘটনা নতুন কিছু নয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো প্রবাসী, অন্যদিকে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। এই অবস্থা থেকে উত্তরণে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের দাবি সংশ্লিষ্টদের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। টানা নবম দিনের মতো ইসরায়েলি হামলায় প্রকম্পিত হচ্ছে গাজা উপত্যকা। সোমবার যুক্তরাষ্ট্র এবং মিশর অস্ত্রবিরতির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে তেল আবিব। অস্ত্রবিরতি না মানার কথা জানিয়েছে হামাসও। ফলে নবম দিনের মতো হামলা অব্যাহত আছে গাজায়। সকালে অস্ত্রবিরতি নিয়ে তৎপরতার কথা জানিয়েছে ওয়াশিংটন। বলা হয় কয়েক ঘন্টার জন্য খুলে দেওয়া হবে মিশরের রাফা সীমান্ত। এ খবরে বিপুল সংখ্যক ফিলিস্তিনি হাজির হয় সীমান্ত এলাকায়। তবে এখনও রাফা ক্রসিং খোলা হয়নি, কার্যকর হয়নি অস্ত্রবিরতিও। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি 2700 ছাড়িয়েছে, আহত 10,000-এর কাছাকাছি। তেল আবিবের হামলার আশঙ্কায় উত্তর গাজা ছেড়ে সরে গেছেন অনেক ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী বলছে যে কোনো সময় শুরু হবে স্থল অভিযান। গাজা সীমান্তে ব্যাপক রণপ্রস্তুতি নিয়ে রেখেছে তারা। বিপুল সেনা সমাবেশ করা হয়েছে লেবানন সীমান্তেও। হামাস ইসরায়েল যুদ্ধ ইস্যুতে হেইট ক্রাইমের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে প্রাণ গেল এক মুসলিম শিশুর। ইলিনয়ের প্লেইনফিল্ডে এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে 6 বছরের এক শিশু এবং তার মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই প্রাণ যায় ওই শিশুর। পুলিশ জানিয়েছে 26 বার আঘাত করা হয়েছে শিশুটিকে। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা। বর্বর এই হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে জোসেফ জুবা নামে 71 বছর বয়সী এক ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন ইসরায়েলে হামাসের অভিযানের ঘটনায় মুসলমানদের উপর পাল্টা হামলা করেছেন তিনি। এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত আছে বিশ্বের বিভিন্ন দেশে। ডালাস, নিউ জার্সি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হয় কানাডার অটোয়ায়। দ্রুত ফিলিস্তিনে হামলা বন্ধ করতে প্রতিবাদ হয় স্পেন, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে। এছাড়াও পাকিস্তান, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও হয় বিক্ষোভ। লেবাননে বাংলাদেশ মাইগ্রেশন ওয়ার্কার লেবানন ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার এক আয়োজনে আগামী 2 বছরের জন্য 11 সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এদিন সোনিয়া ইসলামকে সভাপতি ও মোস্তফা কামাল মণ্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ডক্টর লামিয়া রমাদানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেবাননের শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট ক্যাস্ট আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লায়লা ইসা, মায়া আবু দাহের, আহমেদ সাব্বান ও ফাইরোজ রমাদান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেবাননের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। গাজার সাধারণ মানুষের উপর নির্বিচারে বর্বরতার জেরে ইহুদি সম্প্রদায়ের মাঝেই বাড়ছে ইসরায়েল বিদ্বেষ। হামাসের হামলার প্রতিশোধ নিতে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যার ঘোর বিরোধী তারা। এমনকি যুগ যুগ ধরে চলা হামলা, সহিংসতার দখলদারিত্বেরও অবসান চায় ইহুদি কমিউনিটি। তারা বলছেন ধর্মেও নেই এমন অমানবিকতার স্থান। ইসরায়েলি নিপীড়ন বন্ধে প্লাকার্ড হাতে ফিলিস্তিনিদের পক্ষে এই জমায়েত। তবে অবাক করার বিষয় হলো সহমর্মিতা জানাতে আসা এই মানুষগুলো ইহুদি ধর্মাবলম্বী। ইসরায়েল হামাস সংঘাতের জেরে পক্ষে বিপক্ষে গোটা বিশ্বেই চলছে বিক্ষোভ। তবে বিশেষভাবে নজর কাড়ছে বিশ্বের ইহুদি সম্প্রদায়ের মধ্যে রাষ্ট্র ইসরায়েলের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ। স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জেরে ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় চরম ক্ষুব্ধ তারা। নেতানিয়াহু প্রশাসনের নির্মম আচরণ কোনোভাবেই মানতে পারছেন না। হামলা, হানাহানি, সংঘাতের অবসানে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি তাদের। অনেকেই এই সংঘাতের জন্য সরাসরি দায়ী করছেন ইসরায়েলকে। অনেক ধর্মীয় নেতাও এই দখলদারিত্বের বিরুদ্ধে সরব অবস্থান তুলে ধরছেন। বলছেন ইহুদি ধর্মে সহিংসতার নেই কোনো স্থান। হত্যা, চুরি, দখলদারিত্ব, শোষণ এবং অন্যের ভূমি দখল ইহুদি ধর্মে পুরোপুরি নিষিদ্ধ। তারা ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। আমরা ভাগ্যবান যে এখানে দুশ্চিন্তা করার মতো কোনো পরিস্থিতি নেই। শান্তিতে উপাসনা করতে পারি, কারণ জীবনে শান্তি থাকলে প্রার্থনাও সুখকর হয়ে ওঠে। ইসরায়েল ফিলিস্তিনের স্থায়ী সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন ইহুদি সংগঠন। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।